প্রথম পর্বে আমরা দেখেছিলাম সিজার কিভাবে মানুষের কাছ থেকে মুক্তি পেয়ে এই জঙ্গলে এসেছিল, আর সেই সাথে সারা পৃথিবীতে ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়েছিল। মানুষের সাথে যুদ্ধ করে সিজার বাকি এপদেরকে নিয়ে জঙ্গলে সুখে শান্তিতে থাকলেও ভাইরাসের কারণে পৃথিবীর অনেক মানুষ মারা গেছে। তো চলুন দেখে আসি এবার সিজারের কপালে আসলে কি রয়েছে। গল্পের শুরুতে আমাদেরকে নিয়ে যাওয়া হয় এক জনশূন্য পৃথিবীতে, যেখানে এখন শুধুই প্রকৃতির রাজত্ব। পৃথিবীর বুক থেকে মানব সভ্যতা প্রায় মুছে যাওয়ার পথে। গত পর্বের সেই ভাইরাসের সংক্রমণে গত 10 বছরে পৃথিবীর প্রায় 90% মানুষ মারা গেছে। চারদিকে শুধু ধ্বংসস্তূপ, পুরনো গাড়ি আর লতাপাতায় ঢেকে যাওয়া বড় বড় দালান কোঠা। এক সময়ের কোলাহলমুখর পৃথিবী এখন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। কিন্তু মানুষের এই পতনের উল্টো দিকে সান ফ্রান্সিসকো নামের অদূরে গভীর জঙ্গলে গড়ে উঠেছে এক সম্পূর্ণ নতুন সভ্যতা। এটি কোনো মানুষের সভ্যতা নয়, এটি হলো বুদ্ধিমান বানর বা এপদের বিশাল এক সমাজ। আর এই বিশাল সাম্রাজ্যের অঘোষিত রাজা হলো আমাদের সেই পরিচিত সিজার। 10 বছর আগের সেই ছোট মানুষের আদর পাওয়া সিজার আর এখনকার সিজারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সিজার এখন অনেক বেশি পরিণত, শক্তিশালী এবং অত্যন্ত জ্ঞানী একজন নেতা। তার চোখ মুখে বয়সের ছাপ, কিন্তু সেই দৃষ্টিতে রয়েছে পুরো প্রজাতিকে আগলে রাখার এক তীব্র দায়িত্ববোধ। জঙ্গলের গভীরে তারা কাঠ আর লতাপাতা দিয়ে চমৎকার সব ঘরবাড়ি বানিয়েছে। সিজারের এক বিশ্বস্ত বন্ধু বিশাল আকৃতির ওরাংওটাং, যার নাম মরিস। সে ছোট ছোট বানরদেরকে পড়ালেখা শেখায়। তারা ইশারায় কথা বলতে শিখেছে, একে অপরের আবেগ বুঝতে শিখেছে। আর এরপর আমরা দেখতে পাই যে সিজার আসলে এই 10 বছরে বাকি এপদেরকে কতটা শৃঙ্খলার মধ্যে রেখেছে। জঙ্গলের বিশাল সব গাছের ডালে ডালে নিঃশব্দে ওত পেতে আছে শত শত বানর। তাদের লক্ষ্য একপাল হরিণ শিকার করা। সিজার সবার উপরে দাঁড়িয়ে ইশারায় নির্দেশ দিচ্ছে। সিজারের বড় ছেলে ব্লু আইস এখন কৈশোরে পা দিয়েছে। বাবার মতো শক্তিশালী হওয়ার অনেক শখ তার, কিন্তু অভিজ্ঞতা তো এখনো অনেক কম। শিকারের সময় ব্লু আইস একটু ভুল করে বসে, আর ঠিক তখনই জঙ্গল থেকে এক বিশাল ভয়ঙ্কর ভাল্লুক তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ব্লু আইস মাটিতে পড়ে যায়। ভাল্লুকটা তাকে ছিঁড়ে ফেলার উপক্রম করে, আর সেই মুহূর্তে বাতাসের বেগে সেখানে ছুটে আসে কোবা। কোবা হলো সিজারের আরেক বিশ্বস্ত সঙ্গী, কিন্তু তার চেহারাটা অনেক ভয়ানক। কেননা আপনারা আগেই জেনেছেন মানুষের ল্যাবরেটরিতে তার উপরে কত নির্মম পরীক্ষা চালানো হয়েছিল। সেজন্য তার একটা চোখ এখন অন্ধ হয়ে আছে। সারা মুখে আর শরীরে গভীর গভীর কাটা দাগ রয়েছে। কোবা তার হাতের বর্ষা দিয়ে ভাল্লুকটিকে মারাত্মকভাবে আঘাত করে এবং ব্লু আইসকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। সিজার তখন দ্রুত সেখানে এসে পৌঁছায়। সে তার ছেলের দিকে একটু রাগে কিন্তু মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ইশারায় বলে, তোমাকে আরো সাবধান হতে হবে। সিজার আসলে তার ছেলেকে ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তুলতে চায়। যাই হোক, তাদের এই সুন্দর আর গোছানো জীবনে হঠাৎ করেই এক বিশাল ঝড়ের পূর্বাভাস দেখা যায়। একদিন ব্লু আইস এবং তার আরেক বন্ধু অ্যাশ জঙ্গলের একটু গভীরে হাঁটতে গিয়েছিল। হঠাৎ করে তারা শুকনো পাতার উপর কারো পায়ের শব্দ শুনতে পায়। তারা ঘুরে দাঁড়াতেই দেখতে পায় এক অদ্ভুত লোমহীন প্রাণী তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, 10 বছর পর এই প্রথম তারা কোনো মানুষকে দেখল, আর ওই লোকটির নাম ছিল কার্ভার। কার্ভার এই বিশালাকার এপদের দেখে একদম অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে তার হাতের বন্দুকটি তাক করে চিৎকার করে বলে, পিছিয়ে যাও তোমরা, একদম আমার কাছে আসবে না। অ্যাশ তখন বুঝতে না পারে একটু সামনে এগুতেই কার্ভার ভয়ে ট্রিগার চেপে দেয়। বিকট শব্দে গুলিটা অ্যাশের গায়ে লাগে এবং সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। গুলির এই শব্দ মুহূর্তের মধ্যে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে, আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই জঙ্গল ফুলে যেন শয়ে শয়ে বানর সেখানে এসে হাজির হয়। কার্ভারের সাথে থাকা মানুষের ছোট দলটির নেতা ম্যালকম ছুটে আসে। সে উপরে তাকিয়ে দেখে চারপাশে সব গাছে ডালে মাটিতে শুধু বানর আর বানর, আর সবাই তখন রাগে ফুঁসছে। সিজার তার ঘোড়ায় চড়ে সবার সামনে এসে দাঁড়ায়। তার চোখে এক ভয়ঙ্কর আগুন। ম্যালকম বুঝতে পারে তারা আজ আর এখান থেকে জ্যান্ত ফিরতে পারবে না। সে ভয়ে ভয়ে 2 হাত ওপরে তুলে সিজারকে বলে, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, প্লিজ আমাদেরকে যেতে দাও। ও ভয় পেয়ে গুলি করে ফেলেছে। সিজারের মনের ভেতর তখন এক অদ্ভুত ঝড় বইছে। সে একসময় মানুষের সাথেই বড় হয়েছিল। উইল রডম্যান নামের এক মানুষ তাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছিল। সিজার জানে মানুষের ভেতরে ভালোবাসা আছে, কিন্তু এই বন্দুকের গুলি তাকে মানুষের নিষ্ঠুরতার কথাও মনে করিয়ে দিচ্ছে। সিজার তখন এক গভীর শ্বাস নেয় এবং তার বুকের ভেতর থেকে এক হুঙ্কার বের করে পরিষ্কার ইংরেজিতে মানুষের ভাষায় চিৎকার করে বলে, এখান থেকে চলে যাও। সিজারের মুখে মানুষের ভাষা শুনে ম্যালকম আর তার দলের লোকজন যেন হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়। তারা এক মুহূর্তেও সেখানে দাঁড়ায় না, যে যেদিকে পারে প্রাণ ভয়ে দৌড়িয়ে পালায়। কিন্তু বানরদের সমাজে এই ঘটনা এক বিশাল আতঙ্কের সৃষ্টি করে। কোবা রাগে চিৎকার করে সিজারকে বলে, মানুষ আমাদের জঙ্গলে এসেছে, ওরা আমাদের রক্ত ঝরিয়েছে,
আমাদের এখনই ওদের আক্রমণ করা উচিত। কিন্তু সিজার জানে যুদ্ধ শুরু হলে তার নিজের লোকদেরও রক্ত ঝরবে। সে তার পরিবারকে হারাতে চায় না, তাই সে সিদ্ধান্ত নেয় মানুষকে সে তার শক্তি দেখাবে, যাতে তারা আর কখনোই এই জঙ্গলে আসার সাহস না পায়। পরদিন সকালে মানুষের কলোনিতে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। সান ফ্রান্সিসকো শহরের বেঁচে থাকা মানুষেরা যখন তাদের দৈনন্দিন কাজ করছিল, হঠাৎ তারা বাইরে এক বিশাল শব্দ শুনতে পায়। তারা গেটের কাছে গিয়ে যা দেখে তাদের গায়ের রক্ত হিম হয়ে যায়। শত শত বিশাল আকৃতির বানর ঘোড়ায় চড়ে তাদের গেটের সামনে এসে দাঁড়িয়েছে। সবার সামনে ঘোড়ার পিঠে বসে আছে সিজার, তার চোখে মুখে এক রাজকীয় গাম্ভীর্য। সিজার ঘোড়া থেকে নেমে মানুষের গেটে একদম সামনে এসে দাঁড়ায়। সে ম্যালকমকে দেখতে পেয়ে তার দিকে আঙ্গুল তুলে অত্যন্ত গম্ভীর এবং ভয়ঙ্কর গলায় বলে, এইপ্রা যুদ্ধ চায় না, কিন্তু তোমরা যদি আমাদের বাড়িতে আসো তাহলে আমরা যুদ্ধ করব। তোমরা আর ওই জঙ্গলে কখনোই আসবে না। এই বলে সিজার তার ভয়ঙ্কর রূপ দেখিয়ে জঙ্গলের দিকে ফিরে যায়। সিজারের সেই ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে ফিরে যাওয়ার পর মানুষের কলোনিতে যেন চরম আতঙ্ক নেমে আসে। সবাই বুঝতে পারে যে এই বিশাল বানর বাহিনীর সাথে যুদ্ধ করতে যাওয়া মানে হচ্ছে নিজেদেরই মৃত্যু ডেকে আনা। কিন্তু অন্যদিকে ওই জঙ্গলে থাকা ড্যামটি চালু করতে না পারলে শহরের জেনারেটরের তেল শেষ হয়ে যাবে, আর সবাই তখন তারা অন্ধকারে মারা পড়বে। কলোনির লিডার ডেফরাস তখন তার লোকদেরকে বলে, সবাই অস্ত্র বের করো, আমরা যুদ্ধ করে ওই ড্যাম দখল করব। কিন্তু ম্যালকম জানতো যে যুদ্ধ করলে কেউই বাঁচবে না, তাই ম্যালকম বুদ্ধি খাটিয়ে ড্রেফাসকে বলে, আমরা যদি এই ড্যাম চালু করতে না পারি তাহলে আমাদের সবাইকে অন্ধকারে মারা যেতে হবে। আমাকে শুধু 3টা দিন সময় দাও, আমি সিজারের সাথে কথা বলে শান্তিপূর্ণভাবে ড্যামের কাজ শেষ করে আসব। ড্রেফাস তখন অনেক ভেবে ম্যালকমকে বলে, ঠিক আছে, আমি তোমাকে 3 দিন সময় দিলাম, কিন্তু এরপর আমি আমার সব অস্ত্র নিয়ে ওদের উপর আক্রমণ করব। যাই হোক, এরপর ম্যালকম তার স্ত্রী অ্যালি, ছেলে আলেকজান্ডার এবং সেই কার্ভারকে নিয়ে আবার ওই গহীন জঙ্গলে যায়। এবার তারা অনেক বেশি ভয়ে ভয়ে ছিল। ম্যালকম তার দলের সবাইকে বাইরে দাঁড় করিয়ে একা নিরস্ত্র অবস্থায় সিজারের ডোরার দিকে এগিয়ে যায়। তাকে দেখে বিশাল বিশাল গরিলাগুলো হুঙ্কার দিয়ে তেড়ে আসে, কিন্তু সিজার হাত উঁচু করে তাদেরকে থামিয়ে দেয়। ম্যালকম তখন খুব বিনয়ের সাথে সিজারকে বলে, সিজার, আমাদের এই ড্যামটা খুব প্রয়োজন। বিদ্যুৎ ছাড়া আমাদের ওখানে বেঁচে থাকা মানুষেরা মারা যাবে। আমি কথা দিচ্ছি, কাজ শেষ হলে আমরা এই জঙ্গল থেকে চিরতরে চলে যাব। সিজার অনেকক্ষণ গভীর দৃষ্টিতে ম্যালকমের চোখের দিকে তাকিয়ে থাকে। সিজারের মনে পড়ে যায় তার ফেলে আসা অতীতের কথা, উইল রডম্যান নামের সেই মানুষটির কথা যে তাকে সন্তানের মতো ভালোবাসত। সিজার বুঝতে পারে এই মানুষটি মিথ্যা বলছে না, তাই সে তার দলের অন্য এইবদের দিকে তাকিয়ে ইশারায় জানায় যে সে তাদেরকে সাহায্য করবে। সিজার তখন ম্যালকমকে বলে, তোমরা কাজ করতে পারো, কিন্তু তোমাদের সাথে কোনো বন্দুক থাকতে পারবে না। ম্যালকম স্বস্তির নিঃশ্বাস ফেলে এই শর্ত মেনে নেয়। কিন্তু মানুষের স্বভাব তো আর সহজে বদলায় না। ওই যে কার্ভার যে গতবার বানরকে গুলি করেছিল, সে তার ব্যাগের ভেতর লুকিয়ে একটা বড় শটগান নিয়ে এসেছিল। ড্যামে কাজ করার সময় সিজারের ছোট্ট একটা বাচ্চা বানর খেলতে খেলতে কার্ভারের ব্যাগের কাছে চলে যায় এবং সেই বন্দুকটি সে বের করে ফেলে। এটা দেখে কার্ভার রেগে গিয়ে বাচ্চাটির দিকে বন্দুক তাক করে বসে, আর ঠিক তখনই সিজার সেখানে চলে আসে। মুহূর্তে পুরো জঙ্গল যেন আগুন লেগে যায়। সিজার প্রচণ্ড রাগে কার্ভারের হাত থেকে বন্দুকটি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারে। তার চোখ রাগে লাল হয়ে যায়। সিজার চিৎকার করে ম্যালকমকে বলে, আমি তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, এখনই তোমরা আমার জঙ্গল থেকে বের হয়ে যাও। ম্যালকম বুঝতে পারে এবার তাদের সব শেষ। তারা সবাই হতাশ হয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু ঠিক সেই সময়ে ঘটে এক ইমোশনাল ঘটনা। সিজারের স্ত্রী কর্নেলিয়া একটি বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু তার শরীরে মারাত্মক ইনফেকশন হয়েছে। সে একদম মৃত্যুসজ্জায় পড়ে কাতরাচ্ছে। সিজারের মতো এত শক্ত একজন নেতাও তার স্ত্রীর এই অবস্থা দেখে ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ে। ম্যালকমের স্ত্রী অ্যালি, যে পেশায় একজন নার্স ছিল, সে সিজারের এই কষ্ট বুঝতে পারে। অ্যালি সিজারকে বলে, সিজার, আমি ওকে সারিয়ে তুলতে পারি, আমার কাছে ওষুধ আছে, আমাকে একবার ওর কাছে যেতে দাও। সিজার অনেক দ্বিধাদ্বন্দ্বের পরে অ্যালিকে তার স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দেয়। অ্যালি খুব যত্নের সাথে কর্নেলিয়াকে অ্যান্টিবায়োটিক দেয়, আর জাদুর মতো একদিনের মধ্যেই কর্নেলিয়া সুস্থ হয়ে ওঠে এবং সিজারকে জড়িয়ে ধরে। সিজারের চোখে তখন কৃতজ্ঞতার পানি। সে বুঝতে পারে সব মানুষ কার্ভারের মতো খারাপ নয়, অ্যালির মতো ভালো মানুষও আছে। এই ঘটনাটি সিজার আর ম্যালকমের মধ্যে এক অদৃশ্য বিশ্বাসের দেয়াল তৈরি করে দেয়। কিন্তু সিজারের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না তার দীর্ঘদিনের বন্ধু কোবা। কোবা একসময় ল্যাবরেটরির খাঁচায় বন্দী ছিল। মানুষেরা তার উপর দিনের পর দিন নির্মম সব বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছে। কোবা রাগে ফুঁসতে ফুঁসতে সিজারের কাছে এসে দাঁড়ায়। সে নিজের ডান চোখ অন্ধ দেখিয়ে সিজারকে বলে, এটা মানুষ আমার সাথে করেছে। এরপর সে নিজের কাঁধের একটা গভীর কাটা দাগ দেখিয়ে বলে, এটাও মানুষ আমার সাথে করেছে। এরপর নিজের বুকের ক্ষতচিহ্ন দেখিয়ে সে চিৎকার করে বলে, এটাও মানুষের কাজ। সিজার মানুষকে ভালোবাসে, কিন্তু মানুষ কোবাকে কি দিয়েছে? শুধুই কষ্ট দিয়েছে। কোবার এই কথাগুলো পুরো বানর সমাজে এক অদ্ভুত
প্রভাব ফেলে। সিজার তখন প্রচণ্ড রাগে কোবার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারতে মারতে মাটিতে ফেলে তার গলা চেপে ধরে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে সিজারের মনে পড়ে যায় তাদের নিজেদের তৈরি করা সেই মহান একটা নিয়ম, যেখানে তারা বলেছিল একজন বানর আর একজন বানরকে কখনোই মারে না। সিজার তখন কোবাকে ছেড়ে দেয়। যাই হোক, কোবার মনের ভেতরে প্রতিশোধের আগুন তখন দাবানলের রূপ নিয়েছে। সে সবার অগোচরে জঙ্গল থেকে বেরিয়ে সোজা মানুষের শহরে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে সে লুকিয়ে লুকিয়ে দেখে যে মানুষেরা তাদের বিশাল অস্ত্রাগারে হাজার হাজার বন্দুক আর গোলা বারুদ জমা রেখেছে। কোবার বুঝতে বাকি থাকে না যে মানুষ আসলে ড্যামের কাজ শেষ হলেই এই অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করবে। এদিকে জঙ্গলের দীর্ঘ পরিশ্রমের পরে ম্যালকম আর তার দলটি ড্যাম চালু করে ফেলে। সাথে সাথে মানুষের শহরে আলো জ্বলে ওঠে। ম্যালকম আর সিজার ড্যামের কাছে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসে। ড্যাম চালু হওয়ার পর জঙ্গলে তখন এক অন্যরকম আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘ 10 বছর পর বানররা এত আলো দেখতে পেয়েছে। তারা অবাক হয়ে এই আলোর দিকে তাকিয়ে আছে। সিজার এবং ম্যালকম একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির হাসি হাসে। ম্যালকম সিজারকে বলে, সিজার তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা কাল সকালেই জঙ্গল ছেড়ে চলে যাব। সিজারও তখন মাথা নেড়ে সম্মতি দেয়। তাদের দুজনের এই বন্ধুত্বের মুহূর্তটি ছিল সত্যি খুবই ইমোশনাল। কিন্তু অন্ধকারের আড়ালে যে এক ভয়ঙ্কর চক্রান্ত লুকিয়ে আছে তা তারা কেউই বুঝতে পারেনি। মানুষের অস্ত্রাগার থেকে চুরি করে সেই অটোমেটিক রাইফেলটি নিয়ে কোবা তখন জঙ্গলে ফিরে এসেছে। তার চোখে তখন শুধুই প্রতিশোধের নেশা। সে প্রথম থেকেই মানুষের সাথে এই শান্তি মেনে নিতে পারেনি, আর এখন যে কোনো মূল্যেই এই শান্তি সে নষ্ট করতে চায়। যাই হোক, কোবা সবার অগোচরে জঙ্গলের একটু দূরে গিয়ে বানরদের থাকার জায়গায় আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। বানরদের চিৎকার আর হুড়োহুড়িতে পুরো জঙ্গলে এক বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়। সবাই যখন আগুন নেভানোর দিকে ব্যস্ত, ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় কোবা। সিজার তখন এক উঁচু কাঠের টাওয়ারের উপর দাঁড়িয়ে নিচের আগুন আর বানরদের আতঙ্কিত অবস্থা দেখছিল। আর ঠিক সেই সময় অন্ধকারের ভেতর থেকে কোবা তার হাতে থাকা সেই অটোমেটিক রাইফেলটি সরাসরি সিজারের বুকের দিকে তাক করে। সিজার কিছু বুঝে ওঠার আগেই কোবা ট্রিগার চেপে দেয়। বিকট এক গুলি শব্দে পুরো জঙ্গল কেঁপে ওঠে। সিজারের চোখে মুখে এক চরম অবিশ্বাস। যে বন্ধুকে সে একটু আগেও ক্ষমা করে দিয়েছিল, সেই বন্ধুই তার বুকে গুলি করেছে। সিজার রক্তাক্ত অবস্থায় সেই উঁচু টাওয়ার থেকে সোজা খাদের নিচে একদম গভীরে পড়ে যায়। গুলির শব্দ শুনে বানরদের কোলাহলে মুহূর্তের জন্য একদম থেমে যায়। তারা সবাই স্তব্ধ হয়ে যায়। সিজারের বড় ছেলে ব্লু আইস চিৎকার করে তার বাবার খোঁজে ছুটে আসে, কিন্তু সে তার বাবাকে কোথাও খুঁজে পায় না। শুধু দেখতে পায় যে খাদের কিনারায় সিজারের তাজা রক্ত লেগে আছে। ব্লু আইস অঝরে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। তার বুক ফেটে কান্না আসতে থাকে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার শক্তিশালী বাবা আর বেঁচে নেই। আর ঠিক তখনই কোবা খুব চালাকির সাথে মানুষের চুরি করা বন্দুকটি আর কারভারের একটি টুপি মাটিতে ফেলে রেখে সবার সামনে এসে হাজির হয়। সেই বন্দুকটি আর টুপিটা হাতে তুলে নিয়ে রাগে চিৎকার করে বলতে থাকে, মানুষরাই সিজারকে মেরেছে, মানুষ আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে, মানুষ আমাদের শান্তি কেড়ে নিয়েছে। কোবার এই কথাগুলো বারুদের মতো কাজ করতে থাকে। বানররা সবাই শোকে আর রাগে তখন ফেটে পড়ে। তারা তাদের প্রিয় নেতাকে হারানোর বেদনায় হুঙ্কার দিতে থাকে। কোবা তখন ব্লু আইজের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ইশারায় বোঝায় যে সিজারের হত্যার প্রতিশোধ নিতে হবে। ব্লু আইজ ও শোকে অন্ধ হয়ে কোবাকে বিশ্বাস করে বসে। সিজারের মৃত্যুতে কোবা এখন নিজেকে বানরদের নতুন নেতা হিসেবে ঘোষণা করে। সে অত্যন্ত আক্রমণাত্মক গলায় তার বিশাল বানর বাহিনীকে বলে, এই প্রায় এখন মানুষের সাথে যুদ্ধ করবে। আজ রাতে আমরা মানুষের শহর ধ্বংস করে দেব। এদিকে গুলির শব্দ আর জঙ্গলে আগুন জ্বলতে দেখে ম্যালকম আর তার দলের মানুষ ভয়ে জমে যায়। তারা বুঝতে পারে যে অবস্থা হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ম্যালকম তার স্ত্রীকে বলে, এলি আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। এই প্রায় পাগল হয়ে গেছে। তারা সবাই প্রাণ ভয়ে অন্ধকারের জঙ্গলের ভেতর দিয়ে লুকিয়ে লুকিয়ে শহরে পালাতে শুরু করে। কোবার নেতৃত্বে বানররা তখন এক ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নেয়। তারা জঙ্গলের ভেতর থেকে ঘোড়াগুলো বের করে আনে। সিজারের সময় বানররা শুধু আত্মরক্ষার জন্য কাঠের বর্ষা ব্যবহার করত, কিন্তু কোবা তাদের সবাইকে নিয়ে মানুষের সেই অস্ত্রাগারের দিকে রওনা হয়। সেখান থেকে তারা শত শত বন্দুক, মেশিনগান আর গ্রেনেড লুট করে নেয়। হাজার হাজার বিশাল আকৃতির বানর ঘোড়ার পিঠে চড়ে শহরের দিকে ধেয়ে আসছে। সবার সামনে একটা কালো ঘোড়ার পিঠে বসে আছে কোবা। তার দুই হাতে দুটো ভয়ঙ্কর অটোমেটিক মেশিনগান। তার চোখে মুখে কোনো মায়া নেই, আছে শুধু এক পৈশাচিক আনন্দ। সে আজ মানুষের রক্ত দিয়ে তার পুরনো সব যন্ত্রণার হিসাব মেটাতে চায়। বানরদের এই বিশাল বাহিনী যখন হুঙ্কার দিয়ে শহরের গেটের দিকে এগুতে থাকে, তখন ঘোড়ার খুরের শব্দে যেন মাটি কেঁপে কেঁপে উঠছিল।
মানুষেরা তখন শান্তিতে ঘুমাচ্ছে, তারা জানেও না কি ভয়ঙ্কর এক প্রলয় তাদের দিকে ধেয়ে আসছে। শহরের গেটে তখন পাহারায় ছিল মানুষের কয়েকজন গার্ড। তারা দূর থেকে ঘোড়ার খুরের শব্দ আর বানরের ভয়ঙ্কর হুঙ্কার শুনতে পায়। তবে কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের ভেতর থেকে তাদের উপর বৃষ্টির মতো গুলি আসতে শুরু করে। ড্রেফাস চিৎকার করে তার লোকদেরকে বলে, সবাই পজিশন নাও। শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর এবং অসম যুদ্ধ। একদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত একদল বেঁচে থাকা মানুষ, আর অন্যদিকে শারীরিক শক্তিতে বলিয়ান, ক্ষিপ্র এবং রাগে উন্মুক্ত হাজার হাজার বানর। কুবা তখন যেন আক্ষরিক অর্থেই এক মৃত্যুর দেবতা হয়ে উঠেছে। মুভির এই দৃশ্যটি আপনার গায়ে লোম খাড়া করে দেবে। কুবা একটা জলজ্যান্ত মানুষের ট্যাঙ্কের উপর লাফ দিয়ে উঠে বসে। তার দুই হাতে দুটো মেশিন গান। সে পাগলের মতো চারদিকে গুলি চালাতে থাকে। তার চোখে কোনোই মায়া দয়া নেই, আছে শুধু প্রতিশোধের নেশা। মানুষরা তাদের সর্বোচ্চ দিয়ে বানরদের আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বানরদের ক্ষিপ্রতা আর বিশাল শক্তির কাছে তারা একদমই টিকতে পারছিল না। গেট ভেঙে হাজার হাজার বানর শহরের ভেতর ঢুকে পড়ে। চারদিকে শুধু আগুন, রক্ত আর মানুষের আর্তনাদ। সিজারের ছেলে ব্লু আইজও এই যুদ্ধে অংশ নিয়েছিল, কিন্তু সে যখন দেখে কোবা নিরস্ত্র মানুষদেরকেও নির্মমভাবে গুলি করে মারছে, তখন তার ভেতরের বিবেক নাড়া দিয়ে ওঠে। ব্লু আইজ মনে মনে ভাবতে থাকে, বাবা তো কখনোই এমনটা চাইতো না। বাবা তো শুধু আমাদের রক্ষা করতে চাইতো, কিন্তু কোবা তো সবাইকে ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, এই ভয়াবহ যুদ্ধে বানরদের জয় হয় এবং মানুষরা তখন হেরে যায়। যারা বেঁচে ছিল, কোবা তাদের সবাইকে বন্দি করে খাঁচায় আটকে রাখে। শুধু তাই নয়, কোবার আসল রূপ এবার সবার সামনে বেরিয়ে আসে। সিজারের সবচেয়ে কাছের বন্ধু মরিস এবং আরও কিছু বানর যখন মানুষের উপর এই নির্মম অত্যাচার মেনে নিতে পারছিল না, কোবা তখন তাদের উপরও চড়াও হয়। কোবা রাগে হুঙ্কার দিয়ে অন্য বানরদেরকে বলতে থাকে, ওদের সবাইকে বন্দি করো। যে কুবার কথা শুনবে না, সে কুবার শত্রু। মরিসকে টেনে হিঁচড়ে খাঁচায় ঢোকানো হয়। ব্লু আইজ দূর থেকে এই দৃশ্য দেখে একদম স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে কোবা আসলে সিজারের হত্যার প্রতিশোধ নিতে আসেনি। সে নিজের ভেতরের অন্ধ আক্রোশ মেটাচ্ছে। সিজারের স্বপ্নের সেই সুন্দর সমাজটাকে কোবা এক রাতের মধ্যেই ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে ম্যালকম, অ্যালি আর তাদের ছেলে আলেকজান্ডার কোনো মতে ওই ধ্বংসযজ্ঞের হাত থেকে বেঁচে যায়। তারা শহর থেকে লুকিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছিল। তারা বুঝতে পারছিল না এখন কোথায় যাবে। হঠাৎ করেই জঙ্গলের ভেতরে সেই গভীর খাদের কাছে এসে ম্যালকমের চোখ আটকে যায়। সেই খাদের নিচে লতা পাতার মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখে। ম্যালকম তখন সাবধানে নিচে নেমে যায়, আর সেখানে সে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। রক্তে ভেসে যাওয়া শরীরে আত্মরা অবস্থায় পড়ে রয়েছে সিজার। সিজার এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, সিজার এখনো জীবিত আছে। ম্যালকম দৌড়ে সিজারের কাছে যায়। সিজার তখন ব্যথায় কাতরাচ্ছে আর তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ম্যালকম এলিকে ডাক দিয়ে বলে, এলি জলদি এসো, সিজার এখনো বেঁচে আছে, ওকে আমাদেরকে বাঁচাতে হবে। এলি দ্রুত সিজারের ক্ষতস্থান চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করে। সিজার তখন খুব কষ্টে চোখ মেলে ম্যালকমের দিকে তাকায়। তার চোখে এক রাজ্যের ক্লান্তি আর কষ্ট ভর করেছে। ম্যালকম তখন কান্না ভেজা গলায় সিজারকে জিজ্ঞেস করে, সিজার, কে করলো এই কাজ? কোনো মানুষ তোমাকে গুলি করেছে? সিজার তখন একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত দুর্বল কিন্তু স্পষ্ট ভাষায় বলে, মানুষ নয়, কোবা আমাকে গুলি করেছে। এই কথা শুনে ম্যালকম একদম থ মেরে যায়। সে বুঝতে পারে পুরোটাই ছিল কোবার এক ভয়ঙ্কর চক্রান্ত। কোবা নিজের ক্ষমতা আর প্রতিশোধের জন্য নিজের নেতাকেই খুন করার চেষ্টা করেছে। সিজার তখন ব্যথায় কুকড়ে গিয়ে ম্যালকমের হাত শক্ত করে ধরে ইশারায় বোঝায় যে তাকে এখান থেকে নিয়ে যেতে হবে, কিন্তু তাকে কোথায় লুকিয়ে রাখবে। আর কোবা যদি জানতে পারে সিজার বেঁচে আছে, তাহলে সে পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে সিজারকে শেষ করে দেবে। তখন ম্যালকম বুঝতে পারে জঙ্গলে সিজারকে রাখা একদমই নিরাপদ নয়। কোবা যে কোনো সময় তাকে খুঁজে বের করে মেরে ফেলতে পারে। তাই ম্যালকম আর অ্যালি খুব সাবধানে সিজারকে একটা ট্রাকে তুলে লুকিয়ে লুকিয়ে শহরের দিকে নিয়ে আসে। ম্যালকম সিজারকে বলে, সিজার, আমরা এখন কোথায় যাব? সিজার তখন তার কাঁপা কাঁপা হাত তুলে শহরের একটা নির্দিষ্ট রাস্তার দিকে ইশারা করে। ম্যালকম সেই ইশারা বুঝতে পেরে ট্রাক চালিয়ে একটা পুরনো প্রায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে এসে থামে। এই বাড়িটি আর কারো নয়, এটা হলো সিজারের শৈশবের সেই বাড়ি যেখানে উইল রডম্যান তাকে নিজের সন্তানের মতো বড় করেছিল। অ্যালি দ্রুত সিজারকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু করে দেয়। সে খুব সাবধানে সার্জারি করে সিজারের বুক থেকে বুলেটটি বের করে আনে, কিন্তু সিজারের শরীর অনেক অনেক রক্তপাত হয় আর সিজার তখন অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে। যাই হোক, এদিকে বানরদের সমাজে তখন এক অদ্ভুত অবস্থা সৃষ্টি হয়েছে। ব্লু আইজ শহরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পায় যে কোবা কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করছে। কোবা বানরদের উপরই অত্যাচার করছে। যারা তার কথা শুনছে না তাদেরকে খাঁচায় বন্দি করে রাখছে। ব্লু আইজের বুকের ভেতরটা তখন হু হু করে ওঠে। সে মনে মনে ভাবে,
বাবা তো এমনটা কখনোই চাইতো না। হঠাৎ করে ব্লু আইস ঘুরতে ঘুরতে সেই পুরনো বাড়িটার কাছে চলে আসে। সে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে যা দেখে তাতে তার নিজের চোখকেই সে বিশ্বাস করাতে পারছিল না। সে দেখে তার বাবা সিজার এখনো বেঁচে আছে। ব্লু আইস আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে ঘরের ভেতর ঢুকে সোজা সিজারের বুকে আশ্রয় পড়ে অঝরে কাঁদতে থাকে। সিজারের তখন কিছুটা জ্ঞান ফিরেছে। সে পরম মমতায় তার ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। ব্লু আইস কান্না ভেজা গলায় সিজারকে বলে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি কোবাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। সিজার তখন অত্যন্ত আবেগঘন গলায় বলে, তুমি ভুল করনি বাবা, কোবা আমাদের বিশ্বাস নিয়ে খেলেছে। এরপর সিজার দুর্বল শরীর নিয়ে হামাগুড়ি দিয়ে একটা পুরনো ঘরে যায়। সেখানে ধুলোমাখা একটা পুরনো ক্যামেরা পড়েছিল। সিজার তখন সেটা হাতে নিয়ে চালু করে, আর স্ক্রিনে তখন ভেসে ওঠে উইল রডম্যানের হাসি মুখ, আর তার সাথে খেলা করছিল ছোট্ট সিজার। ভিডিওটি দেখে সিজারের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। তার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন সে মানুষের অফুরন্ত ভালোবাসা আর আদর পেয়েছিল। ম্যালকম তখন সিজারের পাশে এসে বসে। সেও ভিডিওটা দেখে বুঝতে পারে সিজার একসময় মানুষের কতটা আপন ছিল। সিজার তখন এক গভীর দীর্ঘশ্বাস ফেলে ম্যালকমকে বলে, আমি ভেবেছিলাম এই প্রা মানুষের চেয়ে ভালো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমরাও আসলে একই রকম। আমাদের মধ্যেও ভালো খারাপ আছে। কোবা বানর হয়েও মানুষের চেয়েও ভয়ঙ্কর, আবার অন্যদিকে ম্যালকম মানুষ হয়েও বানরদের চেয়েও আপন। ব্লু আইস তখন সিজারকে বলে, বাবা কোবা মরিস আর রকেটকে খাঁচায় বন্দি করে রেখেছে, আমাদের ওদেরকে বাঁচাতে হবে। সিজার জানে যে কোবাকে তখন না থামালে তারা পুরো প্রজাতি ধ্বংস হয়ে যাবে। সে তখন তার ছেলেকে নির্দেশ দেয় গোপনে খাঁচার চাবি চুরি করে মরিসদেরকে মুক্ত করে আনতে। ব্লু আইস রাতের অন্ধকারে অত্যন্ত সাহসিকতার সাথে কোবার চোখ ফাঁকি দিয়ে তার বন্ধুদের খাঁচা থেকে মুক্ত করে আনে। তারা সবাই চুপি চুপি সিজারের কাছে এসে হাজির হয়। মরিস সিজারকে বেঁচে থাকতে দেখে খুশিতে কেঁদে ফেলে। সিজার তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর তখনও পুরোপুরি সুস্থ হয়নি। কিন্তু তার মনের জোর আর নিজের প্রজাতিকে বাঁচানোর অটল প্রতিজ্ঞা তাকে শক্তি যোগায়। এদিকে মানুষের লিডার ড্রেফাস জানতে পেরেছে বানররা যে টাওয়ারে আশ্রয় নিয়েছে তার নিচে প্রচুর C4 বিস্ফোরক রাখা রয়েছে। ড্রেফাস তার লোকদেরকে বলে, আমরা ওই টাওয়ারটা বোম মেরে উড়িয়ে দেব, তাহলে সব বানর একসাথে শেষ হয়ে যাবে। ম্যালকম এই প্ল্যানের কথা জানতে পেরে বুঝতে পারে যদি ওই টাওয়ার ওড়ানো হয় তাহলে কোবার সাথে সিজার এবং বাকি নিরীহ বানররাও মারা পড়বে। ম্যালকম তার বন্দুক দিয়ে ড্রেফাসকে আটকানোর জন্য মাটির নিচে সেই বেসমেন্টের দিকে দৌড় দেয়, আর অন্যদিকে সিজার তার সাথীদের নিয়ে সোজা সেই টাওয়ারের দিকে পা বাড়ায়, যেখানে কোবা নিজেকে অঘোষিত রাজা হিসেবে বসিয়ে রেখেছে। টাওয়ারের একদম চূড়ায় তখন কোবা তার রাজত্ব কায়েম করে বসে আছে। সে নিচে থাকা অন্যান্য বানরদের উপর নিজের ক্ষমতা দেখাচ্ছে আর হুঙ্কার দিচ্ছে। আর ঠিক তখনই চারপাশের কোলাহল থেমে গিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, কারণ অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে হেঁটে সামনে এসে দাঁড়ায় স্বয়ং সিজার। সিজারকে বেঁচে থাকতে দেখে কোবা চমকে যায়, কিন্তু পর মুহূর্তেই তার অহংকার আবার জেগে ওঠে। সেই হুঙ্কার দিয়ে অন্যান্য বানরদেরকে বলে, সিজার এখন দুর্বল, সিজার মানুষের দাস। সিজার তখন শান্ত অথচ অত্যন্ত দৃঢ় গলায় বলে, সিজার দুর্বল নয়, কিন্তু কোবা অ্যাপদের জন্য অন্ধ হয়ে গেছে। কোবার মনে শুধুই ঘৃণা, আর কোনো কথা নয়। মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় দুই শক্তিশালী অ্যাপের মধ্যে ভয়াবহ এক লড়াই। লোহার পাইপ বিশাল বিশাল ঘুষিয়া লাথির আঘাতে টাওয়ারের কাঠামো কাঁপতে থাকে। সিজারের শরীরে এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তার বুকের ক্ষত থেকে তখনও রক্ত ঝরছে, কিন্তু তার মনের জোর ছিল অনেক প্রখর, তাই সে লড়াই চালিয়ে যায়। সে কোবাকে মাটিতে আশ্রে ফেলে বোঝাতে চায় সে এখনও দুর্বল নয়। অন্যদিকে মাটির নিচে ড্রেফাস C4 বোমার সুইচ হাতে নিয়ে বসে আছে। ম্যালকম দৌড়ে গিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, ড্রেফাস বোমা ব্লাস্ট করবে না, উপরে আমার বন্ধু আছে। কিন্তু ড্রেফাস তখন মরিয়া। সে চিৎকার করে বলে, ওরা আমাদের সব শেষ করে দিয়েছে, আমি ওদের বাঁচতে দেব না। এই বলে ড্রেফাস তার হাতের সুইচে চাপ দিতে চায়। বিকট এক বিস্ফোরণে টাওয়ারের নিচের অংশ উড়ে যায়। ড্রেফাস সেখানেই মারা পড়ে, আর ম্যালকম কোনো মতে সিটকে একপাশে গিয়ে বেঁচে যায়। বিস্ফোরণের কারণে টাওয়ারের উপরে একাংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। ঠিক সেই সময় কোবার টাল সামলাতে না পেরে টাওয়ারের একদম কিনারে গিয়ে ঝুলে পড়ে। নিচে রয়েছে একটা গভীর খাত। কোবা ভয়ে তখন কাঁপতে থাকে। সে বাঁচার আর কোনো উপায় না দেখে সিজারের দিকে তাকিয়ে সাহায্য চায়। সে বানরদের সেই সবচেয়ে পবিত্র নিয়মের কথা মনে করিয়ে দিয়ে সিজারকে বলে, বানর বানরকে মারে না। যাই হোক, সিজার ধীরে ধীরে এগিয়ে গিয়ে কোবার হাতটি শক্ত করে ধরে। কোবা ভাবে সিজার তাকে বাঁচিয়ে নেবে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সিজার কোবার চোখের দিকে এক তীক্ষ্ণ এবং করুণ দৃষ্টিতে তাকায়। সিজারের চোখে আজ কোনো মায়া নেই, শুধু এক চরম সত্যের উপলব্ধি। সিজার অত্যন্ত গভীর গলায় বলে, তুমি আর বানর নাও। এই বলে সিজার কোবার হাত ছেড়ে দেয়। কোবা আর্তনাদ করতে করতে সেই গভীর খাতে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার সব অহংকার আর প্রতিশোধের আগুন ওই খাদের নিচে চিরতরে শেষ হয়ে যায়। এরপর ম্যালকম ধ্বংসস্তূপের ভেতর থেকে দৌড়ে সিজারের কাছে আসে। তার চোখে মুখেও চরম ভয়। সে হাঁপাতে হাঁপাতে সিজারকে বলে, রেডিও সিগন্যাল পেয়ে মিলিটারিরা ইতিমধ্যেই রওনা দিয়েছে।
বিশাল এক আর্মি আসছে তোমাদেরকে ধ্বংস করতে। তুমি দয়া করে তোমার পরিবারকে নিয়ে এখনই এখান থেকে পালিয়ে যাও। সিজার ম্যালকমের চোখের দিকে তাকায়। সে বুঝতে পারে শান্তি স্থাপনের যে স্বপ্ন সে দেখেছিল তা চিরতরে শেষ হয়ে গেছে। কুপা যে আগুনে শুরু করেছে তা আর নেভানো সম্ভব নয়। সিজার ম্যালকমের কপালে নিজের কপাল ঠেকিয়ে পরম মমতায় বলে, যুদ্ধ শুরু হয়ে গেছে ম্যালকম। বানররা যুদ্ধ শুরু করেছে আর মানুষটা সেটা শেষ করবে। তোমার পরিবারকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যাও। ম্যালকম বুঝতে পারে এটাই তাদের শেষ দেখা। ম্যালকম চোখের পানি মুছতে মুছতে অন্ধকারের দিকে মিলিয়ে যায়। এখন সিজারের চারপাশে তার পুরো বানর বাহিনী রয়েছে। সবার চোখ তখন সিজারের দিকে। সিজারের চোখে আর এখন কোনো সংশয় নেই। তার চোখে এখন শুধুই আসন্ন যুদ্ধের এক ভয়ঙ্কর সংকল্প আর নিজের পরিবার ও প্রজাতিকে বাঁচানোর এক অটল প্রতিজ্ঞা। তবে দেখা যাক তৃতীয় পর্বে সিজার এবং মানুষের সাথে কেমন যুদ্ধ হয় আর সেই যুদ্ধে আসলে কারাই জিততে পারে। তৃতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।